আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ইয়ে পর্যন্ত পড়েছিলাম, ওয়েভ ইকুয়েশন পর্যন্ত পড়েছিলাম, এবং ওয়েভ ইকুয়েশনের লাস্টে আমরা ফাইনালি এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম যেটাকে আমরা বলছিলাম হচ্ছে কি রিটার্ডেড স্কেলার পটেনশিয়াল। এবং সিমিলার ওয়েতে আমি বলেছিলাম যে সিমিলার ওয়েতে এইটার ইকুইভ্যালেন্ট, যেরকম আমরা ভি পেয়েছি, ভি এর একটা ইকুয়েশন পেয়েছি, এটার ইকুইভ্যালেন্ট এ এরও একটা ইকুয়েশন পেতে পারি, যেটাকে বলতেছি হচ্ছে কি রিটার্ডেড ভেক্টর পটেনশিয়াল ফর এ। এটা ছিল রিটার্ডেড স্কেলার পটেনশিয়াল ফর ভি, এটা হচ্ছে রিটার্ডেড স্কেলার পটেনশিয়াল ফর এ। সো অল্টারনেটিভ সলিউশন, যদি এই সলিউশনটা তোমাদের পছন্দ না হয়, আমি এই যে এখানে একটা লিংক দিয়েছি, এই ম্যাথ ওয়ার্ল্ডের একটা লিংক দিয়েছি, এই লিংকে যে তুমি হচ্ছে গিয়ে আরো একটা অল্টারনেটিভ সলিউশন তুমি পেতে পারো, যে ওয়েভ ইকুয়েশন বহুভাবে সলভ করা যায়, এটা হচ্ছে কি জাস্ট আরেকটা ওয়ে আর কি। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে তোমার ফিজিক্যাল মিনিংটা কি, মানে হচ্ছে আমরা লাস্টে যে ইকুয়েশনটা পড়ালাম এই ইকুয়েশনটার ফিজিক্যাল মিনিংটা আসলে কি দাঁড়াচ্ছে। তো প্রথমে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা দুইটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা বি এর সাথে এ এর সম্পর্ক। বিটা কি? আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এটা কি? তার করসপন্ডিং যে ভোল্টেজ। ইটা কি? ই হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড। আর ভিটা কি? তার করসপন্ডিং যে ভোল্টেজ সেটা। তো আমরা চ্যাপ্টার 5 যখন পড়াইতেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ, এই জিনিসটা তার মানে যে তুমি ভোল্টেজকে, মানে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালকে তুমি যদি কার্ল করো তাহলে তুমি পাবা কি? ম্যাগনেটিক ফিল্ড। চ্যাপ্টার 3 তে আমরা দেখেছিলাম অবশ্য অন্য জিনিস, আমরা দেখেছিলাম ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি, মানে ভোল্টেজকে তুমি যদি গ্রেডিয়েন্ট করো তুমি তার করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডটা পাবা। বাট আমরা যেটা এইখানে দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে এইটা আসলে সত্যি না। যখন সময়ের সাথে সাথে তোমার চার্জ যদি পরিবর্তন হয়, চার্জ ডেনসিটি, ইন দ্যাট কেস সে সময় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং তার করসপন্ডিং একটা ভোল্টেজ আছে। সুতরাং এখন আমাদের ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে গিয়ে মাইনাস গ্র্যাড অফ বি মাইনাস ডেল ডেলটি অফ এ। সুতরাং ই ইকুয়াল টু আমাদের এইটুক খালি হবে না, এটার সাথে এই জিনিসটাও অ্যাড করতে হবে যখন চার্জ ডেনসিটিটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সো এইটা হচ্ছে কি আমরা একটা জিনিস এই চ্যাপ্টারে এসে নতুন দেখলাম, বা টাইম ভ্যারিং ফিল্ডের ক্ষেত্রে দেখলাম। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের যে এইমাত্র আমরা যে ইকুয়েশনটা দেখলাম, যেটাকে আমরা বললাম রিটার্ডেড পটেনশিয়াল, যেটা হচ্ছে গিয়ে সলিউশন টু ওয়েভ ইকুয়েশন আমরা যেটাকে বলতেছি। রিটার্ডেড পটেনশিয়ালের যে দুটো ইকুয়েশন পেলাম এইটার মানেটা কি সেটা নিয়ে আমরা এখন আরেকটু আলোচনা করব। ধরো যে তোমার এই যে এখানে যে মাঝের যে চার্জ আছে, নীল রঙের এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে কি চার্জ। এই চার্জ ডেনসিটিটা হচ্ছে কি রো ভি ওয়ান। তাহলে রো ভি ওয়ান যদি এখানে চার্জ ডেনসিটি হয় তাহলে তার থেকে আর ডিস্টেন্স দূরত্ব পি বিন্দুতে আমি একটা ভোল্টেজ পাবো এই চার্জের জন্য। এই ভোল্টেজটা আমি ধরে নিলাম হচ্ছে কি ভি ওয়ান। এখন আমি আবার চিন্তা করি যে ধরো আমি একটু সময় পরে হচ্ছে গিয়ে চার্জ ডেনসিটিটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের হয়ে গেল হচ্ছে রো ভি টু। তাহলে চার্জ ডেনসিটিটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে যদি ডিফারেন্ট চার্জ ডেনসিটি হয় তাহলে তার জন্য আমি নিশ্চয়ই ভোল্টেজটাও একটা ডিফারেন্ট পাবো। তো সেই ভোল্টেজটা হচ্ছে কি ভি টু ভোল্টেজ আমি পেলাম। প্রশ্নটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এই যে ভোল্টেজ, চার্জটা রো ভি ওয়ান থেকে রো ভি টু তে চেঞ্জ হয়ে গেল একটা নির্দিষ্ট সময় পরে, ভোল্টেজটাও তাহলে ভি ওয়ান থেকে ভি টু তে পরিবর্তন হয়ে যাবে। এই যে পরিবর্তনটা হচ্ছে ভি ওয়ান থেকে ভি টুটা, ভি টুটাতে কেন পরিবর্তন হচ্ছে? কারণ আমার চার্জটা নতুন আসছে। তাহলে এই যে নতুন তুমি চার্জ ডেনসিটিটা এখানে নিয়ে আসছো, এই চার্জ ডেনসিটি আনার সাথে সাথে কি ইনফরমেশনটা তুমি ভোল্টেজ তুমি এখানে পাবা, নাকি এই ভোল্টেজটা পাওয়ার জন্য তোমাকে কিছুটা সময় লাগবে? ঘটনাটা কি সাথে সাথে হবে নাকি কিছুটা সময় লাগবে? অ্যান্সার হচ্ছে গিয়ে কখনোই তুমি এখানে চার্জ যদি চেঞ্জ করো তার থেকে 100 কিলোমিটার দূরে বলো বা একটু নির্দিষ্ট দূরত্বে বলো, কখনোই ভোল্টেজটা সাথে সাথে পরিবর্তন হয় না। এই ইনফরমেশনটা এই মাথা থেকে এই মাসে যাওয়ার জন্য কিছুটা সময় লাগে। এই যে সময়টা লাগে সেই সময়টাই হচ্ছে কি আর ডিভাইডেড বাই ইউপি সময়। এবং যেই স্পিডে এই ইনফরমেশনটা এখান থেকে এখানে যায় সেটাই হচ্ছে কি আমাদের ইউপি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে প্রপাগেশন ভেলোসিটি। লাস্ট ক্লাসে আমরা এটা বলেছিলাম, এই যে এটাকে বলতেছে প্রপাগেশন ভেলোসিটি। এই যে এখান থেকে একটু যাওয়ার জন্য যে তোমার একটু দেরি হচ্ছে, এই দেরি হওয়াটাকে বলা হয় হচ্ছে কি টাইম রিটার্ডেশন। এই ইফেক্টটাকে বলা হয় টাইম রিটার্ডেশন। এই যে দিস ডিলে ইজ নোন অ্যাজ টাইম রিটার্ডেশন। তাহলে এই যে টাইম রিটার্ডেশন ইফেক্টটা, এটা কিন্তু আমরা এতদিন পর্যন্ত কনসিডার করি নাই। তার মানে 1 1 1 2 2 1 2 2 তে তোমরা যেসব অঙ্ক সলভ করছো, যেটাকে আমরা বলতাম সার্কিট থিওরি, সার্কিট থিওরি পড়ার সময় কিন্তু এই টাইম রিটার্ডেশনটা ইগনোর করো নাই।
সম্পূর্ণ আমরা ইগনোর করে আসছি। তার মানে হচ্ছে কি, ধরো একটা সার্কিটের এইখানে তোমার ধরো ভোল্টেজ আছে, যখন তোমার ধরো এখানে 1 ভোল্টেজ, আমি ধরে নিছি এখানে 1 ভোল্টেজই শো করে, আমি ধরি নাই যে এই 1 ভোল্টেজটা এই মাথা থেকে এই মাথায় যাওয়ার জন্য কোনো সময় লাগে। এটা আমরা ধরিই নি, আমরা ধরছি যে এটা 1 ভোল্টেজ মানে এই মাথায় 1 ভোল্টেজ, সময়ের কোনো চিন্তাই আমরা করিনি, সাথে সাথে হয়ে যায় আমরা ধরে নিছি। এই যে এই ধরনের ধরা, এই ধরনের ধরাটাকে আমরা বলি হচ্ছে কি লাম্পড এলিমেন্ট থিওরি বা লাম্পড এলিমেন্ট মেথড। এইভাবে করে আমরা যখন হিসাবটা করি, তো এতদিন পর্যন্ত আমরা আসলে লাম্পড এলিমেন্ট মেথড ইউজ করে আসছি। কিন্তু ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে, ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে তখন কি ঘটে? লো ফ্রিকোয়েন্সিতে যেটা হয় সেটা হচ্ছে কি, লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে কি এফ ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি যখন লো হয় তখন আমরা এটা যদি সি ধরি, ভেলোসিটি হচ্ছে কি তোমার ধরো আলোর বেগ ধরে নিলাম আমরা সি ভেলোসিটি, তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা আমরা যদি বলি, তাহলে তুমি বলতে পারো যে যখন ফ্রিকোয়েন্সি লো হয় তার ওয়েভলেন্থ হচ্ছে কি নর্মালি কি হয়, ওয়েভলেন্থ হচ্ছে কি অনেক হাই হয়। যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি লো ফ্রিকোয়েন্সিতে তাহলে হচ্ছে কি ওয়েভলেন্থটা হাই হবে, কিসের রেসপেক্টে হাই হবে? এই সার্কিটের ডিস্টেন্সের দূরত্বের তুলনায়। এই ধরো এটা হচ্ছে কি সার্কিটের ডিস্টেন্স, এটা হচ্ছে কি আর, এই ডিস্টেন্সের তুলনায় আমার হচ্ছে কি ওয়েভলেন্থের ভ্যালুটা অনেক বড় হবে, যেটা এই যেখানে সাইন ওয়েভ দিয়ে দেখানো হচ্ছে। যদি এটা অনেক বড় হয়, ফর এক্সাম্পল 50 হার্টজ আমাদের যে লাইন ফ্রিকোয়েন্সি আছে, তার করসপন্ডিং ল্যামডাটা তোমরা বাইর করে দেখো এটা কত হয়, এটা মনে হয় 300-400 কিলোমিটার এরকম কিছু একটা হবে আর কি, অনেক বড় হয়। তাহলে একটা ওয়েভের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেম হচ্ছে কি ভোল্টেজ শো করবে, কিন্তু যদি ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হয়ে যায় তখন কি হবে? ওয়েভলেন্থটা অনেক ছোট হয়ে যাবে। ওয়েভলেন্থ ছোট হয়ে যাওয়ার মানে হচ্ছে কি আমরা এইখানে উপর নিচে উপর নিচে উপর নিচে এরকম একটা ইফেক্ট আমরা পাবো। তার মানে যেটা হচ্ছে গিয়ে, আমি যদি এইখানে ভোল্টেজ মাপি আমি এক ধরনের ভোল্টেজ পাবো, এইখানে ভোল্টেজ আরেক রকম, এইখানে আরেক ধরনের ভোল্টেজ, এখানে আরেক ধরনের ভোল্টেজ পাবো। এই ধরনের জিনিসকে বলা হয় হচ্ছে কি ট্রান্সমিশন লাইন থিওরিতে, এটাকে অনেক বিস্তারিত আলোচনা করা হয়। তোমরা যদি কেউ মাইক্রোওয়েভ নাও 4th ইয়ারে থাকলে, তাহলে ওই ট্রান্সমিশন লাইন থিওরি তোমাদের বলতে পারো যে ওই সময় খাওয়ানো হবে, কারণ হচ্ছে ট্রান্সমিশন লাইন থিওরি খুব কোর বেসিক অফ মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং আর কি। এই জিনিসটা তোমরা তখন হচ্ছে অনেক বিস্তারিত দেখবে, এবং এই দুইটা ছবি আসলে আমি মাইক্রোওয়েভ ল্যাব ম্যানুয়াল থেকে নিয়েছি আর কি। তো তাহলে এই হচ্ছে কি আরেকটা কথা, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা একটা ইফেক্টকে সবসময় ইগনোর করে আসছিলাম, এবং সেই সময় এই যে ইফেক্টটাকে আমরা ইগনোর করছিলাম সেটা হচ্ছে কি টাইম রিটার্ডেশনটা আমরা ধরিয়ে নেই, এবং এই যে থিওরিটা আমরা ইউজ করেছিলাম সেটাকে আমরা লাম্পড এলিমেন্ট মেথড বলতাম। কিন্তু যখন তুমি ফ্রিকোয়েন্সি বাড়ায় দিবা তখন তোমাকে হচ্ছে কি ট্রান্সমিশন লাইন থিওরি ইউজ করতে হবে আর কি, এবং তখন তুমি অনেক ধরনের বিয়ার্ড বিয়ার্ড ইফেক্ট পাবা আর কি। তো এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা একটা অ্যানিমেশন দেখানোর চেষ্টা করি। এটা সকালবেলা কোনোভাবেই কাজ করানো যাচ্ছিল না, আমি এটার এইচটিএমএল ফাইল খুঁজে বার করে তারপর এটা পেয়েছি আর কি। স্ক্রিনটা দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, টাইম রিটার্ডেশন সম্পর্কে আমরা আরো কিছু কথাবার্তা বলতে পারি। এখানে অ্যানিমেশন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে রিটার্ডেড পটেনশিয়াল, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দ্বারা হচ্ছে কি আমরা রিটার্ডেড পটেনশিয়াল আমরা হচ্ছে কি বুঝে থাকি। যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে কি যে একটা এই যে তোমার ধরো এখানে তুমি একটা কিছু চেঞ্জ করলা, ধরো এটা ইম্পালস দিলা, তোমরা যে ইম্পালস ফাংশন যেরকম পড়ছো আর কি লিনিয়ারে, সেরকম তুমি ধরলে এখানে একটা ইম্পালস দিলা। ইম্পালস দিলে এই ইনফরমেশনটা কিন্তু সামনে যাওয়ার জন্য একটা সময় লাগবে, যেই স্পিডে এটা ঢেউয়ের মতো সামনের দিকে যাচ্ছে, এই স্পিডটাকে বলা হয় হচ্ছে কি আমরা এই মাত্র যেটা বললাম প্রপাগেশন ভেলোসিটি, যে স্পিডে এটা সামনের দিকে মুভ করতেছে। নিচে সেটাই দেওয়া আছে যে এটা যদি আমি কন্টিনিউয়াস চেঞ্জ করি তাহলে দেখো একটা ঢেউ কিন্তু পৌঁছানোর জন্য কিছুটা সময় লাগবে। তার মানে এই যে টাইম রিটার্ডেশন, একটা ইনফরমেশন পৌঁছানোর জন্য বেশ কিছুটা সময় তোমার লাগতেছে সামনে যাওয়ার জন্য আর কি। এটাই হচ্ছে গিয়ে তোমার টাইম রিটার্ডেশন যে ইফেক্টটা, সেই ইফেক্টটা আর কি। এই যে এই ইকুয়েশনটা সম্পর্কে এটা এখানে তাই বলা আছে আর কি, যে তোমার এই যে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, এই যে ভেলোসিটি এবং এই যে রিটার্ডেড ফেজ আউট অফ সোর্স ইত্যাদি এইসব কথাবার্তায় বলা আছে, যে আর কমা টি আর বাই ইউবি যে সূত্রটা এই মাত্র দেখালাম এইটা সম্পর্কে এখানে বলা আছে আর কি। এটাই হচ্ছে কি আসলে রিটার্ডেড পটেনশিয়ালের কনসেপ্টটা আর কি, যে একটা ডিলে হয় এবং সেই ডিলেটাই হচ্ছে কি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি। আচ্ছা, তো আমরা যদি আমাদের স্লাইডে ফেরত যাই আবার,
এই হচ্ছে কি রিটার্ডেড পটেনশিয়াল। তারপরে আমরা আরেকটু রিটার্ডেড পটেনশিয়াল নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি, যে টাইম রিটার্ডেশনটা আমরা কিভাবে করে ইগনোর করতে পারি, মানে এটা কি এত সহজ, মানে জিনিসটা কি, আমরা এটা কিনা আরেকটু অ্যানালাইসিস করতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা যে এইমাত্র ইকুয়েশনটা দেখলাম টাইম রিটার্ডেশন ছাড়া, মানে তুমি যদি সবকিছু কনসিডার করো, আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম 1/4πε ভলিউম ইন্টিগ্রাল অফ কি আছে, রো ভি টি মাইনাস আর বাই ইউপি, আমাদের সূত্রটা ছিল এই যে এরকম, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর, এবং এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে ভলিউম ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এই হচ্ছে গিয়ে আমাদের যখন ভোল্টেজ অ্যাজ এ ফাংশন অফ আর এবং টি থাকে, আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এরকম। তো আমরা আগে দেখেছিলাম আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে আমরা কোন একটা জায়গার ভোল্টেজ কিভাবে করে বলতাম, 1/4πε ρV ডিভাইডেড বাই আর ডিভি, সহজ কথা। বা আমরা যদি অন্যভাবে বলি কিউ ডিভাইডেড বাই 4πε0r, সেম জিনিস আর কি। এটা ছিল আমাদের ভোল্টেজ। যদি তুমি ইন্টিগ্রেশন বাদ দিয়ে এইভাবে করে যে সিম্পলি একটা চার্জ হিসেবে কল্পনা করতো, আর চার্জ ডেন্সিটির ক্ষেত্রে এটাকে চার্জ ডেন্সিটিকে ভলিউম ইন্টিগ্রেট করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যখন আর ফাংশন অফ আর এন্ড টি, যেটা আমরা হচ্ছে কি ওয়েভ ইকুয়েশন সলিউশন বলতেছি, তখন এই যে এই জিনিসটা আসতেছে মাথার মধ্যে, জিনিসটা এই জিনিসটাকে নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। তো এই জিনিসটাকে নিয়ে আমরা ফার্স্টে স্টার্ট করি যে চার্জ ডিস্ট্রিবিউশন, এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি টাইম হারমোনিক হয়, এইমাত্র তোমাদের যে অ্যানিমেশনটা দেখালাম সেই অ্যানিমেশনটা হচ্ছে একটা টাইম হারমোনিক ভাবে চেঞ্জ হচ্ছে, দেখতেই পারতেছিল ঢেউয়ের মতো চেঞ্জ হচ্ছে, মানে সাইনের মতো চেঞ্জ হচ্ছে। যদি ওইরকম টাইম হারমোনিক হয়ে থাকে চার্জ ডিস্ট্রিবিউশনটা, সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি রো ভি ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস আর বাই ইউপি, এভাবে করে লিখতে পারি। যেহেতু এটা এক্সপোনেনশিয়ালের মাথায়, সেহেতু আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, এটা কোনো সমস্যাই না। তারপর আমরা যে কাজটা করছি একটু যে সুবিধার জন্য, ওমেগা ডিভাইডেড বাই ইউপি এই জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি কে। কে সম্পর্কে আমরা হচ্ছে কি ভবিষ্যতে অনেক কথাবার্তা বলবো। এটা কে সম্পর্কে জানার জন্য তোমাদের আরো 2-3টা ক্লাস লাগবে আর কি, 2-3টা না, মনে হয় একটা ক্লাস লাগবে আর কি, একটা বা দুইটা ক্লাস লাগবে। তারপরে আমরা কে সম্পর্কে অনেক বিস্তারিত ভাবে আলোচনা করতে পারবো আর কি। সুতরাং কেটা আপাতত জেনে রাখো, এটা ওয়েভ ভেক্টর, ওমেগা ডিভাইডেড বাই ইউপি, এটা হচ্ছে কি সূত্র। তাহলে ওমেগা ডিভাইডেড বাই ইউপি এই জায়গায় যদি আমি কে বসাই দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। তো আমি এই চ্যাপ্টারে যখন আমি তোমাদের ফেজর সম্পর্কে বলছিলাম, যে ফেজর জিনিসটা কি, টাইম ইনফরমেশনটা ছাড়া বাকি ইনফরমেশন গুলো যদি আমরা একটা প্যাকেজ করি, এটা হচ্ছে টাইম ইনফরমেশনের মধ্যে আছে, যেহেতু ই টু দি পাওয়ার জে ওমেগা টি আছে, এইটা বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো আছে সবগুলো জিনিসকে আমরা যদি একটা প্যাকেজ আকারে লিখি, দিস ইজ নোন এজ ফেজর ফর্ম। তাহলে টাইমটাকে আমরা এইভাবে করে আলাদা করলাম এবং ফেজরটাকে আমরা এইভাবে করে লিখলাম। তার মানে রো ভি সাবস্ক্রিপ্ট এস মানে হচ্ছে রো ভি ই টু দি পাওয়ার মানে জে কে আর, এইভাবে করে আমি লিখলাম। সো দিস ইজ নোন এজ কি ফেজর ফর্ম। তাহলে ফেজর ফর্মের মধ্যে কিন্তু কোনো টাইম ইনফরমেশন নাই। তাহলে আমরা ট্রিক্স করে আমরা এখান থেকে টাইম ইনফরমেশনটা ফালাই দিলাম, শুধুমাত্র আমরা ফেজর ফর্মেটটা নিয়ে। তাহলে আমরা এখন একটু কথা বলি। তাহলে ইন ফেজর ফর্ম আমরা বলতে পারি ভি ইজ নো লঙ্গার অ্যাজ এ ফাংশন অফ আর এন্ড টি। যেহেতু টাইম ইনফরমেশন আমি ফেলে দিছি, তাইলে এখন ভি ইজ অনলি ফাংশন অফ আর, বা ডিস্টেন্সের সাথে সাথে আমাদের ভোল্টেজটা চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে না। তাহলে ভি এজ এ ফাংশন অফ আর যদি আমি লিখি, তাহলে কি হবে, 1/4πε0 ভলিউম ইন্টিগ্রাল অফ রো ভি ই টু দি পাওয়ার মাইনাস জে কে আর, মানে যে এই জিনিসটাই আর কি, ই টু দি পাওয়ার মাইনাস জে কে আর, এইভাবে করে আমি লিখতে পারি ডিভাইডেড বাই আর। এখন এইখানে এক্সপোনেনশিয়াল যে টার্মটা আছে, এক্সপোনেনশিয়াল টার্মটাকে আমরা যদি ভাঙাই, মানে আমরা যদি সিরিজে ভাঙাই, সিরিজের সূত্র ইউজ করে, ই টু দি পাওয়ার মাইনাস জে কে আর কে লেখা যায় 1 মাইনাস জে কে আর প্লাস মাইনাস জে কে আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস জে কে আর কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে করে কন্টিনিউয়াস আমি যেতে থাকতে পারি। যদি লো ফ্রিকোয়েন্সি হয়, লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি ল্যামডা বড়, ল্যামডা যদি বড় হয়, সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, সেক্ষেত্রে বলতে পারো যে তোমার টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু আর, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে যখন ল্যামডার ভ্যালু অনেক বেশি, তখন এই জিনিসটা হচ্ছে, এই যে এই পুরো পার্টটা হচ্ছে গিয়ে একের তুলনায় অনেক ছোট হয়ে যায়। একের তুলনায় যদি অনেক ছোট হয়, সেই সময় এক্সপোনেনশিয়াল আমরা যে সিরিজটা আমরা দেখাচ্ছি, এক্সপোনেনশিয়াল সিরিজের হায়ার অর্ডার টার্মটা, মানে হায়ার অর্ডার টার্ম যেটা আছে, হায়ার অর্ডার টার্ম যেগুলো আছে, এগুলো আমরা আমরা ইগনোর করে আমরা এটাকে বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জে কে আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1, আমরা হচ্ছে গিয়ে কমায় নিয়ে আসতে পারি। এই যে 1 নিয়ে আসলাম, এই 1টা যদি আমরা এই সূত্রে বসায় দিই, এই যে 1টা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে আমাদের কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে এই যে ইকুয়েশনটা, VR is equal to 1/4πε0 volume integral of rho v divided by r dv. So this is our case
ইন কেস অফ কি, যখন আমরা স্ট্যাটিক কেস দেখছিলাম বা চ্যাপ্টার 3 তে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াইছিলাম তখন কিন্তু আমরা এই সূত্রটাই দেখেছি। তার মানে হচ্ছে গিয়ে এই যে ভি অ্যাজ এ ফাংশন অফ আর এন্ড টি, এই জিনিসটা কিন্তু আসলে ছুপায় আছে এর মধ্যে লুকায় আছে হচ্ছে কি আমাদের পুরানো সূত্রটা। যদি তুমি হচ্ছে কি কতগুলো কি করতে পারো, কতগুলো সাডেন কন্ডিশন তুমি যদি এখানে অ্যাপ্লাই করতে পারো, তাহলে ভি অ্যাজ এ ফাংশন অফ আর এন্ড টি ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ ভি অফ আর, এই যে এই সূত্রটা which is our static case। সেগুলো কি কি কন্ডিশন? এক নাম্বার কন্ডিশন হচ্ছে কি একের থেকে ছোট হতে হবে, এবং দুই নাম্বার হচ্ছে কি এখান থেকে টাইম ইনফরমেশনটা ফেলে দিতে হবে, এবং তিন নাম্বার হচ্ছে কি এখানে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি টাইম হারমোনিক হতে হবে। এই তিনটা কন্ডিশন তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমরা আমাদের চ্যাপ্টার 3 এর যে জিনিসটা আছে সেখানে কিন্তু আমরা ফেরত চলে যেতে পারি। তার মানে আমাদের যে ইকুয়েশন আমরা যেটা বার করছি, যে ওয়েভ ইকুয়েশনের যে সলিউশন আমরা যেটাকে বলছি, সেটা কিন্তু আসলে ঠিক আছে বা এটা হচ্ছে কি যথেষ্ট পরিমাণে ভ্যালিড। এইখানে কারি কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তো সিমিলার ওয়েতে আমরা হচ্ছে কি এটা ইয়েও দেখাতে পারি আর কি। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে কি এই যে ইকুয়েশনটা আছে ভি অফ আর ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ভলিউম ইন্টিগ্রাল রো বি ডিভাইডেড বাই আর। সিমিলার ওয়েতে ভোল্টেজের যে ইকুয়েশনটা আছে মানে এ অ্যাজ এ ফাংশন অফ আর এন্ড টি, যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে কি দেখাতে পারি। এই জিনিসটা হচ্ছে কি ইট উইল টার্ন আউট লাইক দিস, উইচ ইজ ইন চ্যাপ্টার 5 আমরা দেখেছিলাম, ম্যাগনেটোস্ট্যাটিক্স চ্যাপ্টারের মধ্যে আমরা এই সূত্রটা দেখেছিলাম। এই সূত্রটা আমরা হচ্ছে কি চাইলে ফেরত নিয়ে আসতে পারি যে জে এর উপর এ ডিপেন্ড করে। সুতরাং এই দুইটা দুইটা ক্ষেত্রে এই সেম কাজ করা যায় আর কি। তো তারপরে আমরা যে নেক্সট টপিক আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে গিয়ে হেলমহলটজ ইকুয়েশন। তো লাস্ট ক্লাসে কিন্তু আমরা হেলমহলটজ ইকুয়েশন পড়িয়েছিলাম, আজকে আবার হচ্ছে কি হেলমহলটজ ইকুয়েশন পড়াচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে কি দিস ইজ নোন অ্যাজ হোমোজেনিয়াস হেলমহলটজ ইকুয়েশন। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম নন হোমোজিনিয়াস কেস, আজকে আমরা পড়াবো হচ্ছে হোমোজিনিয়াস কেস। এবং এই ইকুয়েশনটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। ওয়েভ ইকুয়েশন তোমাদের কাছে মনে হতে পারে ইম্পর্টেন্ট, কিন্তু ওয়েভ ইকুয়েশনের তুলনায় আমরা হচ্ছে কি হেলমহলটজ ইকুয়েশন গুলো বেশি ইউজ করবো। এবং এটা কোথায় ইউজ করব এটা হচ্ছে কি তোমরা নেক্সট ক্লাসে হয়তো দেখতে পারবা। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সে সময় দেখতে পারবা। ধরো আমরা একটা মিডিয়াম ফার্স্টে কনসিডার করি, সব থেকে ভালো মিডিয়াম, সব থেকে আইডিয়াল একটা মিডিয়াম কনসিডার করি যেখানে কোনো সমস্যা নাই, আদর্শ একটা মিডিয়াম। যেই মিডিয়ামে হচ্ছে কি হবে সিগমা ইজ ইকুয়াল টু 0, তার মানে কোনো লস থাকবে না, এটা একটা নন কন্ডাক্টিং মিডিয়াম হবে। মানে নন কন্ডাক্টিং মানে পারফেক্ট ডাইলেকট্রিক একটা মিডিয়াম হবে। সেই মিডিয়ামের মধ্যে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলা কিরকম হবে? আমরা ফ্যারাডেজ ল থেকে জানি কার্ল অফ ইজ ইকুয়াল টু ডেল ডেল টি অফ বি। তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, বি ইকুয়াল টু যদি মিউ এইচ এই সূত্র তুমি বসাও তাহলে বি থেকে এইচ এ এভাবে করে কনভার্ট করা যায়। এবং লেট দিস ইকুয়েশন বি ইকুয়েশন নাম্বার 1। আমরা আরেকটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে জানি ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে বি ইকুয়াল টু মিউ এইচ তুমি যদি সূত্রে ফেলাও তাহলে তুমি লিখতে পারবো হচ্ছে কি ডাইভারজেন্স অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। এবং এটা আমরা ধরে নিই হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 2। আমাদের চারটা ফ্যারাডেজ ইকুয়েশনের মধ্যে আরেকটা ফ্যারাডেজ ইকুয়েশন আছে যেটাকে আমরা বলছিলাম হচ্ছে কি ম্যাক্সওয়েলস কারেকশন অফ অ্যাম্পিয়ার সার্কুলার ল, কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল ডেল টি অফ ডি। এটা আমরা লাস্ট ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম। লাস্ট ক্লাসে প্রমাণ করিনি, আমরা আরো 2-3টা ক্লাস আগে প্রমাণ করেছিলাম আর কি, ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা যেদিন পড়িয়েছিলাম সেদিন আর কি। তো সেখান থেকে আমরা লিখতে পারি কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল ডেল টি অফ ডি। তাহলে আমরা এখানে যেহেতু জে ইজ ইকুয়াল টু আমরা এখানে সিগমা ইকুয়াল টু 0 বলেছি, তাহলে জে ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি সিগমা টাইমস ই, এটা আমরা জানি হচ্ছে চ্যাপ্টার 4 থেকে। তাহলে সিগমা যদি 0 হয় তাহলে অবশ্যই জেও 0 হবে, সুতরাং এই 0 যেটা হচ্ছে 0 হয়ে গেছে। তারপরে আমরা যদি আবার জানি ডি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ই, তাহলে এই ডি কে তুমি যদি এপসাইলন ই তে কনভার্ট করো তাহলে এটা হচ্ছে কি আমাদের সূত্রটা এরকম ভাবে দাঁড়াবে। এইটার পরে আমরা যদি দুই পাশে কার্ল করি তাহলে আমাদের বাম পাশে হচ্ছে কি কার্ল অফ এইচ, এবং ডান পাশে এই যে ই যেটা আছে যেহেতু কার্ল করতেছি তাহলে ভেক্টরের মধ্যে শুধুমাত্র ইটা মানে কার্লটা হবে, আর এপসাইলনটা হচ্ছে কি তোমার বাইরে বার হয়ে যাবে। তাহলে কার্ল অফ এইচ কে আমরা হচ্ছে কি লিখতে পারি এইভাবে করে, যে কোনো তুমি ডবল কার্লকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ডাইভারজেন্স অফ ওই ভেক্টরটা তার গ্রেডিয়েন্ট মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ এইচ। এইভাবে করে আমরা এই জিনিসটাকে লিখতে পারি আর কি। এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম যে এই সূত্রটা আমাদের হচ্ছে কি বেশ কয়েকবার লাগবে, এটা হচ্ছে কি জাস্ট তোমাদের প্রথম কেস, আরো কয়েকবার হচ্ছে কি আমরা এই সূত্র ইউজ করব। সুতরাং কার্ল অফ সাম ভেক্টর
এই সূত্রটা একটু মুখস্থ করে ফেললে ভালো হয়, অনেক সময় কাজে লাগবে। তাহলে সেখান থেকে আমরা এটা বসালাম এবং তারপরে আমরা কি করলাম, এই যে কার্ল অফ ই যেটা আমরা বললাম, কার্ল অফ ই এর জায়গায় আমরা এই জিনিসটা বসাই দিলাম। কোত্থেকে বসাই দিলাম? এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। সো ইকুয়েশন নাম্বার 1 অনুযায়ী আমরা হচ্ছে কি এই জিনিসটা বসাই দিলাম আর কি। সিমিলার ওয়েতে ইকুয়েশন নাম্বার 2 তে আমরা পেয়েছিলাম হচ্ছে কার্ল অফ ডাইভারজেন্স অফ এইচ ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে জিরোটা, এটা হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 2 এর থেকে আমরা হচ্ছে কি এই জিনিসটা বলতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো সম্পূর্ণ এইচ এর একটা ইকুয়েশন হয়ে গেল। এইচ ছাড়া এই ইকুয়েশনের মধ্যে আর কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। তাহলে আমরা এটাকে যদি সাজাই গুছাই লিখি তাহলে এটা লিখতে পারবো ডেল স্কোয়ার এইচ মাইনাস 1/ইউপি। ইউপি তো আমি একমাত্র বললাম যে ইউপি হচ্ছে গিয়ে কি 1/√μ/ε, এই জিনিসটাকে হচ্ছে আমরা ইউপি বলি। তাহলে ইউপির আকারে আমরা যদি লিখি -1/ইউপি স্কোয়ার ডেল ডেল টি স্কোয়ার, এইভাবে করে আমরা লিখতে পারি। তারপরে এই জিনিসটাকে আমরা যদি ফেজর ফর্মে নিয়ে আসি, ফেজর ফর্মে নেওয়া মানে হচ্ছে গিয়ে ডেল ডেলটির জায়গায় হচ্ছে যে ওমেগা দ্বারা তুমি চেঞ্জ করবা এবং এইচ কে তোমাকে হচ্ছে এইচ সাবস্ক্রিপ্ট এস এইভাবে করে লিখতে হবে। এস দ্বারা আমরা এটাকে বুঝছি হচ্ছে কি এটা এখন ফেজর ফর্মে চলে আসছে। তাহলে এইচ সাবস্ক্রিপ্ট এস মাইনাস ডেল ইউপি স্কোয়ার এইভাবে করে আমরা লিখতে পারি। জে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি -1, তাহলে সেখান থেকে আমাদের প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং আমরা এটাকে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ইউপি স্কোয়ার এইভাবে করে লিখতে পারি আর কি। তারপরে তাহলে আমরা এই জিনিসটাকে কি বলতে পারি, কে দ্বারা আমরা যদি রিপ্লেস করি, কে হচ্ছে কি যেখানে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ইউপি স্কোয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে কি ওয়েভ নাম্বার, আর এটা যদি ভেক্টর হয় এটাকে আমরা বলি ওয়েভ ভেক্টর। এটা নিয়ে আমরা যে বললাম যে নেক্সটে আমরা আলোচনা করব। সো আপাতত এটা জাস্ট জেনে রাখো, এই জিনিসটাকে আমরা বলি কে। তো কে আকারে আমরা যদি ইকুয়েশনটাকে লিখি, এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস হেলমহলটজ ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল এইচ। এই ইকুয়েশনে দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা কি প্রকাশ করতেছে? এই ইকুয়েশনটা প্রকাশ করতেছে হচ্ছে গিয়ে এইচ, এইচ এর উপর বেস করে কিছু একটা প্রকাশ করার চেষ্টা করতেছে। তাহলে এইটা হচ্ছে হেলমহলটজ ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল এইচ। সিমিলার ওয়েতে আমরা প্রমাণ করতে পারি ডেল স্কোয়ার ইএস প্লাস কে স্কোয়ার ইএস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। তাহলে ই এবং এইচ এই দুইটার যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে কি হেলমহলটজ ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল এইচ। এটা স্কেলার পটেনশিয়াল না, ফর হচ্ছে গিয়ে এইচ, এবং হেলমহলটজ ইকুয়েশন ফর হচ্ছে গিয়ে ই। ঠিক আছে, আমরা এইভাবে করে বলতে পারি আর কি। তো এই ইকুয়েশনটা কিভাবে আসে এই জিনিসটা হচ্ছে কি বাসায় তোমরা বসে বসে সলভ করবা। সলভ করার জন্য আমি তোমাদেরকে কিছু টেকনিক বলে দিতে পারি যেটা কিভাবে করে ডিরাইভেশনটা করবা। এই ডিরাইভেশন করাটা খুবই ইজি। তোমাকে স্টার্ট করতে হবে, যেমন এইখানে আমরা কি করেছি, আমরা এখানে ফ্যারাডেজ লটা, আমরা এখানে অ্যাম্পিয়ার সার্কুলার ল এর মধ্যে ফ্যারাডেজ লটা বসাইছে। তুমি যদি উল্টা কাজ করো তার মানে হচ্ছে কি অ্যাম্পিয়ার সার্কুলার ল এরটা তুমি যদি ফ্যারাডেজ ল এর মধ্যে বসাও এবং তুমি সেই সময় পাবা হচ্ছে কার্ল অফ ই এর যেটা, এটা সম্পূর্ণ ই তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে অ্যাম্পিয়ার সার্কুলার ল এর মধ্যে ফ্যারাডেজ ল বসাইছি। তুমি যদি ই এর ইকুয়েশনটা ডিরাইভ করতে চাও তাহলে হচ্ছে গিয়ে ফ্যারাডেজ ল এর মধ্যে তুমি অ্যাম্পিয়ার সার্কুলার লটা যদি বসায় ক্যালকুলেট করো তাহলে তুমি হচ্ছে কি সিমিলার এইরকম একটা ইকুয়েশন পাবা। এবং এইটা হচ্ছে কি তোমাদের বাড়ির কাজ বলে নিতে পারো আর কি, বাসায় বসে বসে এই জিনিসটা করবা। কারো কোনো প্রশ্ন আছে নাকি? কারো কোনো প্রশ্ন নাই? তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স দাও সবাই। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারের যে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি আমরা একটা অঙ্ক করব। সেটা হচ্ছে কি প্রবলেম নাম্বার 6.18, তোমাদের চ্যাং এর বইয়ের অনুশীলনীর একটা অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এই একটা অঙ্কের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝা যায়, বেশ কয়েকটা টেকনিক শেখা যায় এবং এই অঙ্কের দ্বারা কিছু ছবি চাইলে আঁকা যায়, যে ছবিগুলো হচ্ছে গিয়ে তোমাদের ভবিষ্যতে হয়তো তোমাদের কোএক্সেল কেবল নিয়ে যখন আরো পেঁচাবে, কোনো সময় যদি পেঁচায় তাহলে সেই সময় হচ্ছে কি এইটা খুব ভালো একটা ধারণা পেতে পারো আর কি। সো যাই হোক, এটা ভবিষ্যতের আলাপ। তো আমরা দেখি অঙ্কটা আসলে কি বলছে। অঙ্কতে বলেছে হচ্ছে গিয়ে a 60 megahertz electromagnetic wave exists in an air dielectric coaxial cable having an inner conductor with radius a and an outer conductor with inner radius b. Assume perfect conductor and phasor form of the electric field intensity যদি এরকম হয় তাহলে তিনটা জিনিস বার করতে বলছে। এক নাম্বার হচ্ছে কি কে, দুই নাম্বার জিনিস হচ্ছে কি এখানে ইলেকট্রিক ফিল্ড বলে দিছে, এইচ এর ভ্যালু তাহলে বার করো, মানে ই দেওয়া আছে এইচ এর ভ্যালু বার করো।
আর 3 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে কি কারেন্ট কত যাচ্ছে, মানে কারেন্ট যে তুমি মাপবা সেই কারেন্টটা আসলে কত যাচ্ছে। তো প্রথম যে প্রবলেমটা আছে সে সলভ করার জন্য আসলে তুমি একেবারে ডাম ইয়ের মতো একেবারে সলভ করে ফেলতে পারো। তুমি সূত্র জানো, কে ইকুয়াল টু হচ্ছে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন, এই সূত্র তুমি বসায় দাও। আমরা জানি হচ্ছে কি সি ইজ ইকুয়াল টু কি, যেহেতু এখানে বলে দিচ্ছে বাতাস, দুইটার মধ্যে বাতাস, বা আমরা ধরে নিলাম হচ্ছে কি আইডিয়াল ফ্রি স্পেস, আমরা ধরে নিলাম সি ইজ ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট। সুতরাং এই যে এখানে ওমেগা, এখানে আমরা যদি আইডিয়াল ধরে নিই তাহলে মিউ নট এপসাইলন নট এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে কি সি, আর ওমেগা হচ্ছে কি টোয়াইস পাই এফ। আর যেহেতু তোমাদের বলে দিচ্ছে 60 মেগাহার্টজ, তাহলে টোয়াইস পাই ইন্টু 60 মেগাহার্টজ ডিভাইডেড বাই সি হচ্ছে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তুমি যদি এটাকে হিসাব করো তাহলে পাবো হচ্ছে কি 1.25 রেডিয়ান পার মিটার। যেটা বললাম যে কে সম্পর্কে তোমাদের ধারণা নাই, কে ফিজিক্যালি আসলে এটা কে কি বুঝায়, কেন কি জিনিস, এটা নিয়ে আমরা নেক্সট 1-2 ক্লাস পরে আলোচনা করব। সুতরাং এটা একেবারে জাস্ট ডাম ভাবে একটা হিসাব করে রেখে দাও, দ্যাটস ইট। এটা হচ্ছে কি 1.25, এটা মানে কি এটা আপাতত জানার দরকার নাই। 2 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমাকে এইচ বার করতে বলছে ই থেকে। ফার্স্ট অফ অল ই যে দিয়েছে এটাকে আমরা একটু আঁকার চেষ্টা করি। এইটা হচ্ছে কি যে ধরো তুমি একটা কোএক্সেল কেবল, কোএক্সেল কেবল হচ্ছে কি এই যে এরকম, ভিতরের যে ইনার কন্ডাক্টর এটা হচ্ছে কি এ, আউটার কন্ডাক্টরটা হচ্ছে কি তোমার ধরো বি। সো এই যে ইনার কন্ডাক্টর আউটার কন্ডাক্টর আছে, তোমাদের এখানে যেটা বলে দিছে সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, ই যেটা আছে এ থেকে বি এর মধ্যে, মানে এ থেকে বি এর মধ্যে মাঝের যে অংশটা আছে সেই অংশের মধ্যে এই ইটা থাকবে, এবং ইটা কোন দিকে থাকবে, রেডিয়ালি আউটওয়ার্ড বরাবর। তার মানে হচ্ছে এই যে এইরকম হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড গুলো থাকবে। দিস ইজ আওয়ার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডটা। আচ্ছা, তো যদি রেডিয়ালি আউটওয়ার্ড বরাবর ইলেকট্রিক ফিল্ড থাকে, বুঝাই যাচ্ছে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ইলেকট্রিক্যাল, রেডিয়ালি আউটওয়ার্ড বরাবর আমার ইলেকট্রিক ফিল্ডটা থাকবে, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে ই নট ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড ভোল্টেজ পার মিটার, এই পরিমাণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে ই থেকে এইচ বার করতে বলছে। ই এর সাথে এইচ এর সম্পর্ক আমরা কি জানি? আমরা জানি ফ্যারাডেজ ল অনুযায়ী কার্ল অফ ই ইজ ইকুয়াল টু কি, কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি অফ বি। এখন বি ইকুয়াল টু তুমি যদি মিউ এইচ বসাও এবং এইটাকে তুমি যদি ফেজর ফর্মে নিয়ে আসো, তাহলে ডেল ডেল টি কে হচ্ছে কি জে ওমেগা লিখতে পারো। তাহলে তুমি লিখতে পারো কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস জে ওমেগা মিউ এইচ। তাহলে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস জে ওমেগা মিউ এইচ, এটা তুমি লিখতে পারো। তাহলে কার্ল অফ ই এটা মানে কি? কার্ল অফ ই ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এর মানে হচ্ছে 1/r, আর আর থিটা এবং জেড, ডেল ডেল আর ডেল ডেল ফাই ডেল ডেল জেড, এবং এইখানে আর এর কম্পোনেন্ট, এখানে ফাই এর কম্পোনেন্টের সাথে একটা আর গুণ হবে, এবং জেড এর কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস জে ওমেগা মিউ এইচ এস। এইভাবে করে আমরা দেখি আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি এইচটা কিরকম সেটা। আচ্ছা, তো আমরা এই যে ডিটারমিনেটটা আমরা দেখলাম, ডিটারমিনেটের মধ্যে আমরা যদি এখানে দেখি ইলেকট্রিক্যাল ফিল্ড ই কিন্তু বলছে শুধুমাত্র আর এর কম্পোনেন্ট আছে, এটা কিন্তু বলছে যে এটার ফাই এর কম্পোনেন্ট নাই, এবং এটা বলে দিচ্ছে এটার জেড এরও কম্পোনেন্ট নাই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে শুধুমাত্র আর এর কম্পোনেন্ট আছে। যদি আর এর কম্পোনেন্ট থেকে থাকে তাহলে, আচ্ছা, যদি আর এর কম্পোনেন্ট যদি থেকে থাকে তাহলে কি হবে? শুধুমাত্র আর এর কম্পোনেন্ট থাকলে এই যে এই কম্পোনেন্টটা, এই যে এই পার্টটুক এবং এই পার্টটুক, এইটুক হচ্ছে গিয়ে জিরো হয়ে যাবে, এই পার্টটুক হচ্ছে গিয়ে নাই, এবং এই পার্টটুক হচ্ছে গিয়ে এখানে বলে দেওয়া আছে, তাইলে আমরা তাই করব, এই পার্টটুক জিরো, এই পার্টটুক জিরো, এবং আর এর সাইডে শুধুমাত্র এই জিনিসটা আমরা লিখে দিতে পারবো। তো এখন ডিটারমিনেন্ট তুমি যদি ভাঙাও, যেহেতু এখানে দুইটা পার্ট জিরো, নর্মালি হচ্ছে কি আমাদের 6টা কম্পোনেন্ট আসার কথা, এরকম একটা 3 × 3 ডিটারমিনেন্ট ভাঙালে 6টা টার্ম আসার কথা, কিন্তু যেহেতু এখানে দুইটা জিরো আছে আমরা অনলি পাবো দুইটা ডিটারমিনেন্ট। তাহলে এই একটা আমাদের ভ্যালু আমরা পাবো, বাকি আর এই হচ্ছে আরেকটা ভ্যালু পাবো। তো এখন এইখানে যদি দেখো তুমি এখানে কি করতেছো, ডেল ডেল ফাই করতেছো, ডেল ডেল ফাই হচ্ছে কি ই, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ফাই বরাবর কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। আমি যদি ছবিটাতে যাই, ফাই ডিরেকশনটা কোন দিকে? ফাই ডিরেকশনটা হচ্ছে গিয়ে আমি যদি এখানে দেখি, ফাই ডিরেকশন মানে হচ্ছে যে এই বরাবর, এই বরাবর এই ডিরেকশনটাকে আমি বলছি হচ্ছে কি ফাই। ফাই বরাবর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? এই বিন্দুতে ফাই এর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা, এখানেও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তাই, এখানেও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তাই, এখানেও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তাই, কারণ এটা হচ্ছে কি কি
রেডিয়ালি আউটওয়ার্ড সিমেট্রিতে আছে, তার মানে কনস্ট্যান্ট ভ্যালু। ফাই বরাবর আমি যদি চেঞ্জ করতে থাকি এটা কনস্ট্যান্ট ভ্যালু। আমি যদি এইভাবে করে আঁকি, এই যে আমাদের সিলিন্ডারটা, এই সিলিন্ডারের হচ্ছে কি তুমি ফাই বরাবর মুভমেন্ট করতেছো। ফাই বরাবর মুভমেন্ট করা মানে হচ্ছে যে এই বরাবর তুমি মুভমেন্ট করতেছো ফাই বরাবর, এটার ভ্যালু হচ্ছে কি সেম। তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ইউ উইল গেট জিরো, তাহলে এই পার্টটা হয়ে যাবে জিরো, তাহলে এই পার্টটা শুধুমাত্র আমাদের থেকে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, এই জিনিসটাকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা, এখানে একটা মাইনাস জে কে, এটা একটা এক্সট্রা পাবা আর কি। আর এই পার্টটা জিরো হয়ে গেছে, ডাইনে এই জিনিসটা থাকবে। তাহলে ডাইনে বামে তুমি যদি জেটে ইত্যাদি এগুলো কাটাকাটি করে সুন্দর মতো সাজায় গুছায় লেখো তাহলে তুমি কি পাবা, এইচএস ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে গিয়ে এই যে ফাই ডিরেকশনে থাকবে এটা, এবং এটা কি হবে কে ডিভাইডেড বাই মিউ নট ওমেগা ই আর ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, এটা ই না ই নট হবে আর কি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, এরকম একটা ইকুয়েশন পাবা। এখন এই যে এই পার্টটুকু আছে, তাহলে এই যে এই পার্টটুকু এই ধরনের জিনিসটা আমরা পরে আরো কথাবার্তা বলবো, টেনশনের কোনো কারণ নাই। এগুলো দেখে মনে হচ্ছে খুব কমপ্লেক্স জিনিসপাতি, এক্সপোনেনশিয়ালের সামনে এগুলো আসলে কি বোঝায়, এগুলো নেক্সট চ্যাপ্টারে যখন আমরা আলোচনা করবো এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই পার্টটা আছে, এই পার্টটাকে আমরা একটু ক্যারিকেচার করি। তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, কে ডিভাইডেড বাই মিউ ওমেগা, এই জিনিসটাকে তুমি যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি দেখবা এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে কি 1/√ওভার মিউ এপসাইলন নট। এবং আমরা নতুন একটা জিনিস ডিফাইন করতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি মিউ। মিউ নিয়ে আমরা নেক্সটে কথা বলবো। এই জিনিসটাকে আমরা ডিফাইন করতেছি হচ্ছে কি এইভাবে করে, যে যদি তুমি এটা মিউ নট লেখো তাহলে এটা হবে হচ্ছে কি মিউ নট ডিভাইডেড বাই এপসাইলন নট, তার রুট করলে এটাকে আমরা বলবো ইটা নট। এবং যদি তুমি এখানে নটটা না দাও এটাকে আমরা বলবো হচ্ছে কি শুধুমাত্র ইটা। এবং এই জিনিসটা আমাদের পরে বহুত ভোগাবে আর কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ইন্ট্রিনসিক ইম্পিডেন্স অফ দ্য মিডিয়াম। তার মানে মিডিয়ামের একটা প্যারামিটার হচ্ছে কি আমরা প্রকাশ করতে পারি হচ্ছে এপসাইলন এবং মিউ, এই দুইটাকে রুট করে। তাহলে এই পার্টটাকে আমি লিখতে পারি, এবং এইটার ভ্যালু হচ্ছে গিয়ে যখন ফ্রি স্পেস হবে সেটার ভ্যালু হচ্ছে কি 120 পাই। তার মানে এই যে জিনিসটা ফ্রি স্পেস যখন, তখন এটা ভ্যালু হচ্ছে কি হিসাব করে দেখো মিউ নট এবং এপসাইলনের ভ্যালু তুমি যদি বসায় দাও 120 পাই এর সমান হবে। তাহলে এই জিনিসটার বদলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কি 120 পাই, এইভাবে করে আমি এটাকে লিখতে পারি। বাকি অংশটাকে আমরা এইভাবে করে লিখে দিলাম, তাহলে আমাদের এইচ এর ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে কি এইরকম। কেন ইটার রেসপেক্টে লিখলাম, এটা না লিখলেও চলতো আর কি, কিন্তু আমরা এটা সাজায় গুছিয়ে লিখছি। এবং যেটা বললাম ইটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আমরা আরো, মানে নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমরা আরো আলোচনা করবো আর কি। এটার অনেক হিসাব নিকেশ আছে। তো এইটুক বুঝছো বা বুঝো না এরকম কিছু মানে সমস্যা আছে কিনা বলো দেখে। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট পার্টটায় আমি চলে যাই। লাস্ট পার্টটা হচ্ছে কি কারেন্টের ভ্যালু বার করতে বলছে। তো এখানে আমি ছবিটা ভালোভাবে এঁকেছি আর কি। ধরো এইটার মধ্যে হচ্ছে কি এটা হচ্ছে ইনার কন্ডাক্টর, এবং আউটার কন্ডাক্টরটাকে আমি আসলে অনেক এক্সাজারেট করে লিখেছি আর কি। তো এটা হচ্ছে ভিতরের যে কপারটা, আর এটা হচ্ছে বাইরের কপারটা। তাহলে ইনার কন্ডাক্টর এবং আউটার কন্ডাক্টরের মধ্যে দিয়ে এই মাঝখানে কিন্তু ফাঁকা, মাঝের যে অংশটা, যে সাদা অংশটা, এই অংশটা কিন্তু বাতাস বা কোনো ধরনের একটা ডাইইলেকট্রিক প্লাস্টিক বা কিছু একটা থাকে আর কি। তো এইটা হচ্ছে কি তোমার, তাহলে এই দুইটার মাঝে যে ফাঁকা অংশ আছে এই অংশে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যাওয়া আসা করে। আর এইখানে হচ্ছে কি এই যে শেডেড রিজন, এই শেডেড রিজনে যায় হচ্ছে কারেন্ট। তার মানে ফিল্ড গুলো হচ্ছে বাতাসে যায়, আর এই যে এর মধ্যে দিয়ে যায় হচ্ছে কি মেইনলি কারেন্টটা। তাহলে আমি ধরে নিলাম যে এইখানে যে ফিল্ড যাচ্ছে এটা যদি H1 এবং এখানে যদি H2 আমি যদি ধরে নিই, তাহলে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড পড়ছিলাম, মানে চ্যাপ্টার 5 পড়ার সময় আমরা যখন বাউন্ডারি কন্ডিশন পড়েছিলাম, একটা মিডিয়াম আরেকটা মিডিয়াম, দুইটা মিডিয়ামের মাঝে বাউন্ডারি কন্ডিশন আমরা এইভাবে করে উল্লেখ করেছিলাম, ইটা টু ক্রস H1 - H2, এইভাবে করে হচ্ছে কি আমরা ডিফাইন করছিলাম। যদি মনে থাকে তাহলে তোমার মনে করতে পারবে আর কি, H1 - H2। এখন যেহেতু H1টা হচ্ছে কি তোমার মেটালের মধ্যে, এবং এই যে এটা মেটালের মধ্যে, এটা হচ্ছে আমাদের তারের মধ্যে, এবং এই তারটা যেহেতু একটা আইডিয়াল কন্ডাক্টর হওয়ার কারণে এর মধ্যে কোনো এইচ ফিল্ড থাকবে না, সুতরাং আমি এটা বলতেছি হচ্ছে কি জিরো। H2টা কি, H2টা হচ্ছে কি আমরা এই মাত্র বার করলাম যে ম্যাগনেটিক ফিল্ড, এই যে বাতাস, এই বাতাসে ম্যাগনেটিক ফিল্ডটা হবে কি ফাই ই নট 120 পাই। এখানে এ লিখতে হবে, যেহেতু আমরা এখানে এ রেডিয়াসে আছি, এ লিখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এখানে জে কে জেড যেটা আছে তুমি এটা এভাবে করে লিখতে পারো, অথবা 4 পাই জেড এভাবে করে লিখতে পারো। সো এইটা হবে হচ্ছে কি আমাদের জে এস এর ভ্যালু, যে তার মানে দুইটার ইন্টারফেসের মধ্যে দিয়ে
এই যে সারফেসের মধ্যে দিয়ে এই যে সারফেস বরাবর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমি সেটাই হচ্ছে কি বার করতেছি। তাহলে এটা হচ্ছে কি জেএস এর ভ্যালু। তাহলে আর এর সাথে এখানে এন যেটা মানে এনটা হচ্ছে কি দুইটা সারফেস H1 এবং H2, H1 এবং H2 এর মাঝের যে তোমার ইয়েটা আছে ইন্টারফেস আছে, তার মাঝের ইন্টারফেসটা হচ্ছে কি তোমার কি মাইনাস আর। আর কোন দিকে? আর মানে হচ্ছে কি চারিদিকে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে কি পজিটিভ আর, এই দিকটা হচ্ছে পজিটিভ আর, ঠিক আছে? এইটাকে আমরা বলতেছি পজিটিভ আর। আর যদি ভিতরের দিকে হয় তাহলে আমরা এটাকে বুঝাবো হচ্ছে কি মাইনাস আর। তাহলে আর এর সাথে তুমি যদি ফাই কে ক্রস করো, আর এর সাথে ফাই কে যদি তুমি ক্রস করো তুমি পাবা হচ্ছে কি জেড। তাহলে তুমি এইখানে আর এবং ফাই কে ক্রস করে তুমি এখানে পাচ্ছ হচ্ছে কি জেড, এবং বাকি অংশটা অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম। সুতরাং যখন জে এস আর ইজ ইকুয়াল টু জিরো, আর ইজ ইকুয়াল টু জিরো না, আর ইজ ইকুয়াল টু যখন এ, লেখা বোঝা যাচ্ছে না, আর ইজ ইকুয়াল টু যখন এ, আর ইজ ইকুয়াল টু যখন এ, তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম। সিমিলার ওয়েতে আমরা এখন আবার কি করব, H1 এবং H2 এই দুইটাকে ধরবো, মানে ইনার কন্ডাক্টর এবং আউটার কন্ডাক্টর। এইটা হচ্ছে আমাদের ইনার কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের ইনার কন্ডাক্টর এবং এটা হচ্ছে কি আমাদের আউটার কন্ডাক্টর। সো ইনার কন্ডাক্টর আমরা কারেন্ট পেলাম, এটা হচ্ছে ইনার কন্ডাক্টরের হিসাব। তো আউটার কন্ডাক্টরে আমরা আবার এটাকে H1 এবং এটাকে H2 ধরতেছে। সেই ক্ষেত্রে আমরা সেম সূত্র আবার ইউজ করব। যদি আগের বার বুঝে না থেকে থাকো তাহলে হোপফুলি এখন বুঝতে পারবা। তো এখন আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, N2 এর ভ্যালু হচ্ছে কি মাইনাস আর অ্যাজ ইট ইজ, H1 হচ্ছে কি এরকম লিখলাম, H2 হচ্ছে কি হবে, এখন যেহেতু H2টা হচ্ছে কি এখন কপারের মধ্যে, তাহলে এইটার জন্য এই ভ্যালুটা হচ্ছে কি জিরো হয়ে যাবে। তাহলে তুমি যদি আর এর সাথে ফাই ক্রস করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে মাইনাস জেড। তাহলে এই যে এখানে যেরকম আর এর সাথে ফাই করলে জেড পাচ্ছ, সেটা হচ্ছে কি এখন আমরা মাইনাস জেড পাবো। তাহলে মাইনাস এখানে যেহেতু একটা আছে তাহলে মাইনাস জেড, এবং এটা হচ্ছে কি কি হবে, এখানে আমরা বি বসাইছি, এখানে আমরা বি বসাইছি, কারণ এখান থেকে এটুকু রেডিয়াস, এখান থেকে এটুকু রেডিয়াস হচ্ছে কি বি, এখান থেকে এটুকু রেডিয়াস হচ্ছে কি এ, এই জন্য সুতরাং এটা বি বসে আমরা লিখলাম। সো এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ইনার কন্ডাক্টরে আমাদের কি কারেন্ট যাচ্ছে সেটা, এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের আউটার কন্ডাক্টরে আমাদের কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বার করলাম আর কি। সো এইটাই আমাদের কিন্তু বার করতে বলছে আমাদের যে তিনটা জিনিস, সেটা হচ্ছে কি এ বার করতে বলছিল কে এর ভ্যালু, যেটা আমরা বললাম যে খুব ডাম একটা কাজ করছে, যেরকম আছে সেরকম বসায় দিচ্ছে। দুই নাম্বার হচ্ছে কি আমরা ই দেওয়া আছে সেটার রেসপেক্টে এইচ বার করছে, এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি সারফেস কারেন্ট বার করতে বলা হয়েছে। সো সেই সারফেস কারেন্ট আমরা বার করেছি আর কি। মানে কারো কোনো সমস্যা আছে নাকি এই অঙ্কটা? আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থেকে থাকে তাহলে তোমাদেরকে হচ্ছে গিয়ে আমি ইয়ে থেকে দেখাই দিই, আমাদের মাইক্রোওয়েভ ল্যাব ম্যানুয়াল থেকে কোএক্সিয়াল কেবল, যেটা কোএক্সিয়াল কেবল নিয়ে যেহেতু অনেক কথাবার্তা বলেছি আর কি, তাহলে কোএক্সিয়াল কেবলটা চলে গেল। এই যে এই হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবলটা। কোএক্সিয়াল কেবলের এই যে মাঝখানে হচ্ছে গিয়ে তোমার গিয়ে থাকে, মাঝখানে কি থাকে, আমাদের কপারটা থাকে, এর যে বাইরে এই যে শিল্ডিংটা দেখতেছো এটা হচ্ছে কি আমাদের আউটার কন্ডাক্টর, এটা হচ্ছে ইনার কন্ডাক্টর, এটা হচ্ছে কি আউটার কন্ডাক্টর। এবং এই যে আমি এইমাত্র যেটা দেখালাম এটা হচ্ছে কি আমাদের ইনার কন্ডাক্টর, এর বাইরেটা হচ্ছে কি আউটার কন্ডাক্টর, এবং এর মাঝখানে এই যে লাইনগুলো দেখো এখানে দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড, এবং এখানে দেওয়া হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ফাই ডিরেকশন বরাবর, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে গিয়ে চারিদিকে আউটওয়ার্ড। এবং এই যে এখানে ক্রস যেগুলো দেওয়া আছে লাল রঙের, এগুলো হচ্ছে গিয়ে কারেন্ট, ঠিক আছে? পয়েন্টিং ভেক্টর নামে বলা আছে, মানে পাওয়ারটা ফ্লো করবে কোন দিকে, এটা তোমরা এখনো জানো না পয়েন্টিং ভেক্টর কি জিনিস, কিন্তু এটা আপাতত ধরে রাখো পাওয়ারটা ওইদিকে ফ্লো হবে আর কি। তো এটা হচ্ছে কি অ্যারো সিম্বল হিসেবে দেওয়া আছে। সুতরাং এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে কি এই চারিদিকে যে ইনার কন্ডাক্টর এবং আউটার কন্ডাক্টর এইভাবে করে দেওয়া আছে, এবং এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল কোএক্সিয়াল কেবল গুলা দেখতে হচ্ছে যে এরকম। আর আরো বহু ধরনের তার আছে আর কি। আহ
যেগুলা ইউজ করা হয় আর কি। শুধু কোএক্সেল কেবল বলতে কিন্তু এইরকম তারকেই বোঝানো হয় না, আরো বহু ধরনের তার আছে আর কি। যদি তোমাদেরকে দেখাই, এই যে এগুলো সবই কোএক্সেল কেবল, ঠিক আছে। এটাও কোএক্সেল কেবল, এই যে এই তারটা এটাও কোএক্সেল কেবল, এটাও কোএক্সেল কেবল, এগুলো সব কোএক্সেল কেবল আর কি। কানেক্টর গুলো ডিফারেন্ট আর কি। তো ভিতরে যদি দেখো, এটা মাঝখানে হচ্ছে ইনার কন্ডাক্টর এবং আউটার কন্ডাক্টরের মাঝের গ্যাপটা, ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকে তত হচ্ছে কি এটার মাঝের গ্যাপটা হচ্ছে কি আস্তে আস্তে ছোট হতে থাকে, এবং ফ্রিকোয়েন্সির এই মাঝের যে গ্যাপটা যত ছোট হয় তত হচ্ছে কি হাই ফ্রিকোয়েন্সিতে এই তারগুলোকে ইউজ করানো হয়। ফর এক্সাম্পল, এই যে এই তার দেখতেছো, এই ডান পাশের এই তারটা, এই তারটার দাম হচ্ছে কি তোমার 6-7 ইঞ্চি তারের দাম হচ্ছে 10-12 লাখ টাকা। এবং এই তারটা হচ্ছে কি 110 গিগাহার্টজ পর্যন্ত সম্ভবত, এই যে হ্যাঁ ডাব্লু ওয়ান কানেক্টেড যেটা, এটা 110 গিগাহার্টজ পর্যন্ত সিগন্যাল তুমি এই তারের মধ্যে দিয়ে পাঠাতে পারবে আর কি। সো এই জন্য এই তারগুলো হচ্ছে মারাত্মক এক্সপেন্সিভ, এবং তারের উপর বেস করে, কানেক্টের উপর বেস করে বিশাল চার্ট ফার্ট আছে আর কি। এগুলো তোমরা যদি কোনো সময় মাইক্রোওয়েভ পড়ো আর কি, নিলে সে সময় দেখতে পারবা। আচ্ছা, যদি সব বুঝে থাকো, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে?